নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু ঘরের মাঠে খেলতে চলেছে আইএসএল এর আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ঘরের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি হবে আগামী 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 থেকে। তো হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু প্রথম এই সিজনে যেটা ম্যাচ খেলেছিল সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু 2 পয়েন্ট নষ্ট করে এসেছিল। তো ঘরের মাঠে কিন্তু ইস্ট বেঙ্গল চাইবে ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেতে এবং একটা ভালো রেজাল্ট করতে, যাতে পরবর্তী সময় পয়েন্ট টেবিলে বেশ কিছুটা সুবিধা পায় ইস্ট বেঙ্গল। তো দুটো দলের কি পরিকল্পনা থাকতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। প্লেইং 11 কীরকম হতে পারে সেই নিয়ে কথা বলবো। কোন জুটির ওপর নজর থাকবে সেই নিয়েও আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো পয়েন্ট টেবিলের নিরিখে কিন্তু এই ম্যাচটার গুরুত্ব অনেকটাই রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ ইস্ট বেঙ্গল কিন্তু এখন পয়েন্ট টেবিলে বেশ কিছুটা উন্নতি করেছে। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচ ইস্ট বেঙ্গলের কাছে ফাইনাল ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে 3 পয়েন্ট করে লাগবেই। তো 21 ম্যাচ থেকে 24 পয়েন্টে চলে গেছে ইস্ট বেঙ্গল। হায়দ্রাবাদ 21 ম্যাচ থেকে তারা 17 পয়েন্ট পেয়েছে। এবার হায়দ্রাবাদের থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের এখন যদি আমরা কথা বলি, দলগত ক্ষমতা অনেকটা বেটার। অন পেপার ইস্ট বেঙ্গল অনেক বেটার দল, অন ফিল্ডও কিন্তু ইস্ট বেঙ্গল অনেক বেটার পারফরমেন্স করছে, কিন্তু হায়দ্রাবাদও কিন্তু একদম ছেড়ে দেওয়ার পাত্র নয়। হায়দ্রাবাদের যদি আমরা বেশ কয়েকটা ম্যাচ নিয়ে কথা বলি, তারা মুম্বাইয়ের সঙ্গে লাস্ট ম্যাচ ড্র করেছে, ওড়িশার সঙ্গে 3-1 গোলে হারলেও তার আগে মোহামেডানের বিরুদ্ধে কিন্তু 3-1 গোলে জিতেছে। নর্থ ইস্টের বিরুদ্ধে 4-1 গোলে হারলেও জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু 3-2 জিতেছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে 1-1 ড্র রেখেছে, গোয়ার বিরুদ্ধে 1-1 ড্র রেখেছে। তো বোঝা যাচ্ছে গোয়া যারা কিন্তু পয়েন্ট টেবিলের উপরের দিকে দল, বেঙ্গালুরু, জামশেদপুর তারাও পয়েন্ট টেবিলের উপরের দিকে দল, তাদের বিরুদ্ধে কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং সেক্ষেত্রে তাদের আটকানোর কাজটা কিন্তু হায়দ্রাবাদের প্লেয়াররা করেছে। এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু তারা ওই 1-1 গোলে ম্যাচ কিন্তু ড্র করেছিল, সেই ম্যাচটাও কিন্তু একটা দারুণ আমরা ম্যাচ দেখেছিলাম এই সিজনে। তো অবশ্যই এই ম্যাচটা থেকেও কিন্তু হায়দ্রাবাদ চাইবে একটা ভালো কিছু করতে। তো হায়দ্রাবাদের শক্তি বলতে তাদের বিদেশি যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের উচ্চতা, তাদের ফিজিক্যাল ফুটবল কিন্তু বেশ কিছুটা শক্তি হায়দ্রাবাদের। তাদের ডিফেন্ডারদের নিয়ে যদি কথা বলি, সেখানে একজন অ্যালেক্স সাজির মতন নির্ভরযোগ্য ডিফেন্ডার রয়েছে, তার পাশে স্যাপিজ যার উচ্চতা 6.5 ফুটের কাছাকাছি। তো একজন লম্বা চেহারার প্লেয়ার রয়েছে। মাঝ মাঠে আলবার মতন একজন প্লেয়ার রয়েছে যার উচ্চতা যথেষ্ট ভালো এবং গোল করার ক্ষমতাও রয়েছে। 17 ম্যাচে 3টে গোল এবং 1টা অ্যাসিস্ট করেছে। অ্যাজ এ ক্রিয়েটিভ প্লেয়ার নম্বর 10 হিসাবে কিন্তু আমরা সাই গডার্ডকে প্রতি ম্যাচে খেলতে দেখছি এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে কিন্তু সেখানে রয়েছে অ্যালান খুব একটা ছন্দে নেই, 20 ম্যাচ থেকে মাত্র 4টে গোল এবং 1টা অ্যাসিস্ট করেছে। কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য যেই প্লেয়ারটা সবথেকে বড় চ্যালেঞ্জ হতে পারে সেটা হচ্ছে এডমিনসন কোরিয়া। তো কোরিয়া কিন্তু লাস্ট যেটা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলা হয়েছিল সেখানে ব্রিলিয়ান্ট খেলেছিল, যেরকমভাবে বারবারই ফিজিক্যাল ফুটবল খেলছিল দেখে বেশ ভালো লাগছিল। ব্রাইটের বন্ধু, তো ব্রাইটের বন্ধুর দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, বিশেষ করে ইস্ট বেঙ্গলকে। এছাড়া তাদের এমন কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, গতিশীল প্লেয়ার, সেখানে চুঙ্গা মাদের মতন একজন গতিশীল প্লেয়ার রয়েছে। আব্দুল রবি যথেষ্ট গতিশীল প্লেয়ার। মাঝ মাঠের দিকে তাকালে আয়ুষ অধিকারী, সেও কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবং ডিফেন্ডার হিসাবে কিন্তু জোসেফ সাইনি, পরাগ সিবাজের কথা বলতেই হয়, তার সাথে মানাজ মোহাম্মদ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার গোল পর্যন্ত রয়েছে। তো ওভারঅল কিন্তু হায়দ্রাবাদ দলটা যথেষ্ট ভালো করেছে লাস্ট কয়েকটা ম্যাচে। যেটা বললাম তোমাদের যে বড় দলের বিরুদ্ধে কিন্তু তারা ভালো পারফরমেন্স করেছে। তো তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। হায়দ্রাবাদ যেরকমভাবে তারা সিজন শুরু করেছিল, তাদের যে আইএসএলে খেলতে পারবে তাদের দেখে মনে হয়নি। তাদের মনে হয়েছিল যে তারা হয়তো দল নামাতেও পারবে না, কিন্তু সেখান থেকে হায়দ্রাবাদ ভালো করেছে। 17টা পয়েন্ট এসেছে হায়দ্রাবাদের জন্য, এটা কিন্তু যথেষ্ট ভালো। এবার হায়দ্রাবাদ প্রচুর গোল হজম করেছে, তাদের ডিফেন্স নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। তো ইস্ট বেঙ্গলকে যেটা হবে সেটা হচ্ছে অ্যাটাকিং ফুটবল। ইস্ট বেঙ্গল কিন্তু লাস্ট 2টো ম্যাচে যথেষ্ট ভালো করেছে। লাস্ট 2টো ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল 6টা গোল করেছে। তো যথেষ্ট অ্যাটাকিং ফুটবল কিন্তু খেলিয়েছে অস্কার। সেই অ্যাটাকিং মাইন্ডসেট কিন্তু প্রথম থেকে ইস্ট বেঙ্গলকে ধরে রাখতে হবে। এবং যদি আমরা কথা বলি, অবশ্যই যে জুটিগুলোর দিকে নজর থাকবে সেটা হচ্ছে মেসি, ডিমি, মহেশ জুটি, কারণ আক্রমণ ভাগে এই ত্রিফলা কিন্তু বারবারই হায়দ্রাবাদ ডিফেন্সকে চাপে রাখতে পারবে, কারণ মেসি সেকেন্ড স্ট্রাইকার হয়ে যাচ্ছে, ডিমি পারফেক্ট বক্স
বক্স স্ট্রাইকার হিসাবে খেলছে এবং মহেশ কিছুটা অ্যাটাকিং মিডিও থেকে খেলছে। তার সাথে সাথে সাউল কিন্তু এখন বক্স টু বক্স মিডফিল্ডে যথেষ্ট ভালো লাস্ট ম্যাচে খেলেছে। তো এই 4 জন প্লেয়ার কিন্তু হতে চলেছে কি প্লেয়ার এই ম্যাচের জন্য। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের সাইড ব্যাকদেরও যথেষ্ট সাবধানে থাকতে হবে, কারণ হায়দ্রাবাদও চেষ্টা করবে যে কিছুটা হলেও চাপে রাখা ইস্টবেঙ্গলকে, কারণ তাদের হারানোর কিছু নেই, তাদের টপ 6-এ যাওয়ার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তো তাদের উপর কোনো চাপ নেই, তারা ফ্রি ফুটবল খেলতে থাকবে। কিন্তু ইস্টবেঙ্গলের উপর একটা তো চাপ থাকবেই যে ম্যাচগুলো জিততে হবে, জিতলে তবে একটুখানিও যেটা ক্ষীণ আশা রয়েছে টপ 6-এ যাওয়ার, সেই আশাটা বাঁচিয়ে রাখার জন্য ম্যাচ জিততে হবে। এবং সমর্থকদের সামনে খেলা মানে যথেষ্ট চাপে থাকবে ইস্টবেঙ্গল, সেটা কিন্তু বলাই চলে। এবার যদি আমরা কথা বলি হায়দ্রাবাদের প্লেয়িং 11 কীরকম হতে পারে এই ম্যাচের জন্য, কারণ হায়দ্রাবাদ তাদের যেরকম প্লেয়ার রয়েছে তাদের নিয়ে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য সম্পূর্ণ অ্যাটাকিং পারফরমেন্স করবে, যেটা তারা মুম্বাই ম্যাচে করেছে। মুম্বাই ম্যাচে যে শুধু তারা ডিফেন্স করেছে সেরকমটা নয়, মুম্বাই ম্যাচে তারা 13টা শট করেছে, মুম্বাই 18টা শট করেছে। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে তারা অ্যাটাকিং ফুটবল খেলবে। তো গোলকিপার পজিশনে অর্শদীপকেই আমরা দেখতে পাবো। এবার অর্শদীপ লাস্ট যেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা হয়েছিল সেখানে একটা জঘন্য ব্যাপার ক্লেটন সিলভার উপর করেছিল, তো তবুও অর্শদীপের উপরই ভরসা রাখবে হায়দ্রাবাদের কোচ। ডিফেন্ডারে কিন্তু সেক্ষেত্রে অ্যালেক্সাজি, তার সাথে কিন্তু স্যাপিচ শুরু করবে। সাইড ব্যাকে একদিকে আব্দুল রবি, অপরদিকে কিন্তু মনোজ মোহাম্মদ। মাঝমাঠ প্লেয়ার হিসাবে আলবার সঙ্গে ইসাক শুরু করবে। আপফ্রন্টে নাম্বার 10 হিসাবে সাই গডার্ড, উইঙ্গারে চুঙ্গামাদ, অপরদিকে কিন্তু দেবেন্দ্র মুরগাওকার। আর আপফ্রন্টে কিন্তু কোরিয়াকেই হয়তো প্রথম থেকে ব্যবহার করবে, কারণ কোরিয়ার রেকর্ড খুবই ভালো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লাস্ট ম্যাচে ছিল। তো কোরিয়াকে ব্যবহার করার একটা চিন্তাভাবনা থাকতে পারে। যদি সেক্ষেত্রে মনে হয় কোরিয়াকে সাবস্টিটিউট হিসাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে অ্যালানকে প্রথম থেকে ব্যবহার করবে। আর ইস্টবেঙ্গলের লাইন আপ নিয়ে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গলের খুব একটা লাইন আপে পরিবর্তন করার দরকার নেই। লাস্ট ম্যাচে যেরকম দল নামিয়েছে সেই দলকেই নামানো দরকার। উইনিং কম্বিনেশন ধরে রাখার জন্য সেট দল নামানোই দরকার। এবার যেটা ইস্টবেঙ্গলকে করতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে প্রথম মিনিট থেকেই হায়দ্রাবাদের উপর প্রেসার করতে হবে। প্রেসার প্রেসার প্রেসার, অন্তত 2-3টে গোল যদি ফার্স্ট হাফে তুলে নিতে পারে, সেকেন্ড হাফে কিন্তু বেশ কিছু ইয়াং প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারকে সুযোগ দেওয়ার জায়গা থাকবে অস্কারের কাছে, যাদের কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে ব্যবহার করতে হতে পারে। বেঙ্গালুরু ম্যাচ বা নর্থ ইস্ট ম্যাচে কিন্তু তাদের ব্যবহার করতে হতে পারে, কারণ তারপরেই ইস্টবেঙ্গলের এএফসি ম্যাচ। তো এএফসি ম্যাচের আগে কিন্তু এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে একটা বড় সুযোগ রয়েছে। প্রথম কথা হচ্ছে পুরো 3 পয়েন্ট পাওয়ার একটা সুযোগ রয়েছে, কিন্তু তার জন্য ভালো ফুটবল খেলতে হবে। তার সাথে সাথে অ্যাটাকিং ফুটবল খেলে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। যদি সেই সুযোগকে কাজে লাগাতে পারে তাহলে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার সুযোগ পাবে। তো ওভারঅল কিন্তু একটা খুব ভালো ম্যাচ হবে। বেশ কিছু জুটি, যেরকম চুঙ্গামাদ, সে কিন্তু মোহামেডানের বিরুদ্ধে একটা ব্রিলিয়ান্ট ফ্রিকিক নিয়েছিল, এবং কোরিয়া সে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভালো করেছিল। তো এই দুজন প্লেয়ারের কিন্তু একটা পেয়ার আপ জুটি খুব ভালো জমবে। এবং মনোজ মোহাম্মদ সেও কিন্তু লাস্ট কিছু ম্যাচে বেশ কিছুটা অ্যাটাকিং দিকেও ভালো সাহায্য করছে, তো তাকেও আটকানোর চ্যালেঞ্জটা কিন্তু লালচুংনুঙ্গাদের থাকবে। তো ওভারঅল একটা ভালো ম্যাচ হবে। তো এই ম্যাচটা দেখতে দেখতে কারা যাচ্ছ মাঠে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।